আপনারা একটু শেয়ার করে দিন, হ্যাঁ, শেয়ার করে দেখি আর কিছু বাড়ে কিনা। আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের টপিকের নাম হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা। এটা পরে এটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা না লিখে আমরা লিখি যা কাজী ইসলামের কবিতা লিখি, তারপর বিদ্রোহী চেতনা আমরা চলে যাই। হ্যাঁ, কাজী ইসলামের কবিতা। তো এখন কাজী নজরুল ইসলামের কবিতা বা কাজী নজরুল ইসলাম কেমন কবি এটা জানার আগে সবার আগে আপনাদের আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটির উত্তর আপনারা মনে মনে ভাববেন। প্রশ্নটি হচ্ছে এরকম যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কেন? আমাদের কি এমন প্রয়োজন হলো যে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে সেই ইন্ডিয়া থেকে উড়িয়ে বাংলাদেশে নিয়ে এলেন, তাকে নাগরিকত্ব দেওয়া হলো এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হলো। এটি কেন দেওয়া হলো, কোন কারণে? আমরা যদি একটু পেছনে যাই দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, তিনি বিশ্বকবি এবং নানান কারণে বাংলাদেশে এসেছেন, বিভিন্ন টাইমে এসেছেন। তারপরেও আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে জাতীয় কবি বলছি না। কেন বলি নাই? নজরুলের বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশে না, নজরুল বাংলাদেশে এসেছেন নানান কারণে, কিন্তু ওনার বাড়ি কিন্তু ইন্ডিয়াতে এবং ওনার সমস্ত কিছু ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে থাকার পরেও তিনি কেন আমাদের জাতীয় কবি হবেন? আমাদের এই বাংলাদেশের কি কোনো কবি ছিলেন না? আমরা যদি উদাহরণ দিই মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার জনক, আধুনিক সাহিত্যের জনক, নাটকের জনক, প্রহসনের জনক, ট্র্যাজেডির জনক, মহাকাব্যের জনক, অমিত্রাকর ছন্দের জনক, এরকম যা আছে সমস্ত মোটামুটি সব কিছুর জনক এবং প্রথম বিদ্রোহী কবিও বটে। তো এত কিছুর পরে তার বাড়ি হচ্ছে আমরা জানি যশোর সাগরদাড়িতে তার বাড়ি, কপোতাক্ষ নদের পাশে। তারপরে তিনি কেন আমাদের জাতীয় কবি হলেন না? তার তো অনেক সনেট রয়েছে, দেশপ্রেমমূলক অনেক ব্যাপার-স্যাপার রয়েছে। তারপর আমরা যদি ধরি জীবনানন্দ দাশ শুধু কবিতার কথা যদি চিন্তা করি তাহলে কাজী নজরুল ইসলামের কবিতার তুলনায় জীবনানন্দ দাশের কবিতা শিল্প মানে অনেক 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 উপরে। তারপরেও আমরা এই যে জীবনানন্দ দাশ যার বাড়ি বরিশালে, তিনি আমাদের লোক, আমাদের এই অঞ্চলের ছেলে, তাকে আমরা কেন 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 জাতীয় কবি করিনি? তারপরে যদি আরেকটা উদাহরণ দিই, বড় উদাহরণ, সেটা জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিনের বাড়ি হচ্ছে ফরিদপুর, আমরা জানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন বাংলা বিভাগের, এবং তিনি তার যে লেখার মধ্যে সেই কাহিনী, কাব্য, গ্রামীণ ঐতিহ্য, পল্লী, অনেক ব্যাপার রয়েছে। পুরো বাংলাদেশকে তিনি ধারণ করেছেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি কবিতাও লিখেছেন। তো তাকে আমরা কেন জাতীয় কবি করিনি? কি এমন প্রয়োজন হলো? কেন, কোন কারণে জাতীয় কবি আমাদের কাজী নজরুলকে করতে হলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সেই কারণে তাকে উড়িয়ে নিয়ে সে বাংলাদেশে জাতীয় কবি করেছেন? সেই প্রশ্নটি আপনারা রেখে আমরা পরবর্তীতে এগিয়ে যাচ্ছি। তো নজরুল থেকে প্রথম যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটির নাম হচ্ছে নজরুল হচ্ছে বিদ্রোহী কবি, তাই না? অবশ্যই বিদ্রোহী কবি, কিন্তু নজরুলের বিদ্রোহের ধরন কেমন? এবং বাংলা সাহিত্যে প্রথম এবং যথার্থ বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বিদ্রোহের ধরন হচ্ছে সাহিত্যিক, আর কাজী নজরুলের বিদ্রোহের ধরন হচ্ছে রাজনৈতিকভাবে তিনি বিদ্রোহটা করেছেন। কিন্তু বাংলাদেশের যথার্থ বা সাহিত্য নিয়ে যদি কেউ বিদ্রোহ করেন, সে মধ্যযুগ এবং প্রাচীন যুগের যে সাহিত্যটি আছে, সেই সাহিত্যের দেবদেবীনিপুর যে সাহিত্যটা আছে, সেই সাহিত্যের বিপরীতে আমাদের মাইকেল মধুসূদন দত্ত সেই রেনেসাঁসের কারণে ইউরোপীয় সংস্কৃতি বা ইউরোপীয় সাহিত্যের প্রভাবিত হয়ে তিনি আধুনিক যুগের যে বৈশিষ্ট্য, মানবিকতা, দেশপ্রেম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই ব্যাপারগুলোকে তিনি আমদানি করেছিলেন, যে বলে মাইকেল মধুসূদন দত্তকে বলছি আমরা প্রথম এবং যথার্থ বিদ্রোহী কবি। তো পরবর্তীতে আমরা আরেকজন বিদ্রোহী কবি পাবো, সুকান্ত ভট্টাচার্য। তিনিও কিন্তু কাজী নজরুল ইসলামের বিদ্রোহের সত্তাটা নিয়েছেন এবং রাজনৈতিক বিদ্রোহ সত্তাটা নিয়েছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল এবং সুকান্ত ভট্টাচার্য তিনি দুজনই বিদ্রোহী কবি। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কি? কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহ, তার যে বিপ্লব, তার যে সাম্যবাদী ব্যাপারটি, সেটির সাথে কিন্তু সেই কমিউনিস্টদের অর্থাৎ মার্ক্সবাদের, কার্ল মার্ক্সের যে সমাজতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে বা সেই কথার সাথে কিন্তু মিলে যাবে এবং কাজী নজরুল ইসলামকে সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট কিংবা বামপন্থী এরকমভাবে তাকে কিন্তু আখ্যায়িত করা যেতে পারে।
তো তার কবিতার মধ্যে সেই উপাদান উপকরণ ঠিক আছে, তারপরেও কাজী নজরুল কিন্তু সেই কমিউনিস্ট না, এবং তিনি কিন্তু বামপন্থী তার বৈশিষ্ট্য আছে, কিন্তু তিনি কিন্তু কার্ল মার্কসের অনুসারী না এবং সচেতনভাবে অনুসারী না। তো এই যে ব্যাপারটি হলো, নজরুলের কাব্যের বা তার বিদ্রোহে, তার সাম্যবাদের প্রধান কারণ ভারতবর্ষ। পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার জন্য, পরাধীন ভারতবর্ষের মানুষের মুক্তির জন্য তাদের মধ্যে এক ধরনের সম্প্রীতির প্রয়োজন, অসাম্প্রদায়িক ব্যাপারকে প্রয়োজন। এই ব্যাপারগুলোর কারণে ভারতবর্ষের মুক্তির জন্যে তিনি এই বিপ্লবী মানসিকতা, সাম্যবাদী মানসিকতা কিন্তু পোষণ করেছিলেন, এবং হিন্দু এবং মুসলিমের মিলন না হলে যে ভারতবর্ষ স্বাধীন হবে না, এই বিষয়টি কিন্তু নজরুল বুঝতে পেরেছিলেন। যে কারণে তার এই সাম্যবাদী ব্যাপার বা তার এই দ্রোহী বা বিপ্লবী ব্যাপার কমিউনিস্টদের সাথে মিলে গেলেও এটা একান্তই নজরুলের একান্ত কবিকল্পনার ব্যাপার, এবং তার সেই বিদ্রোহটার, সেই শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে যে তিনি কথা বলেছেন, সেটা অবশ্যই ভারতবর্ষের মানুষের কথা বলছেন, উপমহাদেশের মানুষের কথা বলেছেন। কিন্তু আমরা দেখব সুকান্ত ভট্টাচার্য, তিনিও কিন্তু বিদ্রোহ বা বিপ্লব করেছেন, তার ভাষাটাও দ্রোহী ভাষা, কিন্তু সেই বিপ্লবটি কিন্তু কার্ল মার্কসের যে সমাজতন্ত্র, সেইখান থেকে কিন্তু উৎসাহিত, এবং সেখান থেকে তিনি উৎসাহী হয়ে লিখেছেন, এবং তার এই বিদ্রোহের ধরনটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের, তিনি যেসব মানুষের জন্য, যেসব নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে তিনি কবিতা লিখেছেন, সেটি টোটাল পুরো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য। কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছেন শুধু আমাদের এই ভারতবর্ষকে মুক্ত করার জন্য। এই জায়গায় কিন্তু নজরুল এবং সুকান্ত ভট্টাচার্য আলাদা হয়ে যান। এই হলো ব্যাপার। তো কাজী নজরুল ইসলাম কয়টি কবিতা লিখেছেন সেটা আমরা জানি। কাজী নজরুল ইসলাম, এই তথ্যগুলো বিভিন্ন বইয়ে আছে, আপনারা চাইলেই নিতে পারবেন। আমার তথ্যের জায়গা থেকে আপনাকে বুঝিয়ে দেওয়ার জায়গাটি গুরুত্বপূর্ণ। 22টি কাব্যগ্রন্থ লিখেছিলেন। সেই 22টি কাব্যগ্রন্থকে আমরা 3টি সত্তায় কিন্তু বিভক্ত করতে পারি। কাজী নজরুল ইসলামের 3টি সত্তার মধ্যে কী আছে? প্রথম হচ্ছে বিদ্রোহী সত্তা নজরুলের, তারপর হচ্ছে প্রেম সত্তা, তারপর হচ্ছে সাম্যবাদী সত্তা। নজরুলকে নিয়ে একটি বিতর্ক হয়, প্রায় বিতর্ক বলতে সত্যি বিতর্ক হয় বিতর্কের মঞ্চে। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী নন, প্রেমিক। পক্ষে বিপক্ষে কিন্তু মঞ্চে এইটি হয়, বিতর্কিতই হয়। কাজী নজরুল ইসলামকে, আপনার দৃষ্টিতে কাজী নজরুল ইসলামকে আমরা কি প্রেমিক বলবো নাকি তাকে বিদ্রোহী বলবো? কোনটা বললে আপনি খুশি, একটু কমেন্ট করে জানিয়ে দিন। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি, প্রেমের কবি নাকি সাম্যের কবি, তিনি কিসের কবি, কোনটাকে আমরা প্রাধান্য দেব? তো এই 3টে সত্তায় আমরা দেখবো, এটার উত্তর আমি পরে দেব। প্রেম সত্তা, তারপর হচ্ছে সাম্যবাদী সত্তা। তাহলে প্রথমেই আমরা একটু তার নজরুলের যে বিদ্রোহী সত্তা আছে, সেই বিদ্রোহী সত্তার দিকে আমরা একটু তাকাই। প্রথমে বলছে কাজী ইসলাম বিদ্রোহী সত্তার পরিচয় পাওয়া যাবে তার অগ্নিবীণা কাব্যগ্রন্থে, পাওয়া যাবে বিষয়ের বাসীতে, এবং কিছুটা পাওয়া যাবে প্রলয় শিখাতে। মেনলি হচ্ছে অগ্নিবীণাতে, এবং অগ্নিবীণার একটি কবিতার মধ্যে, সেটি হচ্ছে বিদ্রোহী, আপনারা জানেন, এবং এই কবিতার জন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। এবং বিষয়ের বাসীতে আমরা পাবো। তো 1922 খ্রিস্টাব্দে নজরুল, আমরা জানি যে তিনি একটি অর্ধসাপ্তাহিক ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, এবং সেটির আশীর্বাদ দিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি বলেছিলেন যে আয়রে চলে আয়রে ধূমকেতু, আধারিবাত অগ্নিসেতু, দুর্দিনী দুর্গ শিবে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণে তিলক রেখা জাগিয়ে দে রে, চমক মেরে আছে যারা অর্ধচেতন। অর্থাৎ এই অর্ধচেতনদের, যারা ঘুমিয়ে আছে, যারা নির্জীব, যারা নিপীড়িত, যারা মেনে নিয়েছে অন্যায়, অত্যাচার, নিপীড়নকে, তাদেরকে জাগানোর যে প্রয়াস নজরুলের মধ্যে ছিল, সেটির আশীর্বাদ হিসেবে ধূমকেতু পত্রিকার জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটি আশীর্বাদ লিখে দিয়েছিলেন। তো সেই, এখন নজরুলকে যে বললাম আমরা রাজনৈতিক কবি, একটু আগেই আমি বলেছি তার বিদ্রোহের ধরন রাজনৈতিক। তাহলে নজরুল আসলে কোন রাজনীতি দলের ছিলেন? তিনি কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছিলেন? নজরুল, একটা জিনিস খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন যে কাজী নজরুল ইসলাম এবং বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরা কেউ যদি থাকেন, বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু তাদের অনার্স মাস্টার্সের জন্য অন্তত এই ক্লাসটি করলে তারাও উপকৃত হবে নজরুলকে বোঝার জন্য। নজরুল কখনই রাজনৈতিক চিন্তায় এককভাবে কোনো একটা দলের সমর্থক ছিলেন না। তিনি বারবার কি হয়েছে, চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? মানে এখনকার সময় মানুষ যেরকম আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ, এইভাবে চেঞ্জ হয়, বিষয়টা এরকম না। এটা তো করে স্বার্থের জন্য। কিন্তু নজরুল যেটি করেছিলেন সেটি হচ্ছে তিনি তার
প্রধান এবং প্রথম কাজ হচ্ছে ভারতবর্ষকে মুক্ত করার জন্য। আমরা জানি নজরুল প্রথম বিশ্বযুদ্ধে গিয়েছেন এবং আমরা জানি তখন রুশ বিপ্লব হচ্ছে, রাশিয়ার বিপ্লব হচ্ছে এবং ওইদিকে তুর্কিতে কামাল পাশা আতাতুর্ক তাদের এক ধরনের নতুন তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছেন, আধুনিক তুরস্কের জনক আমরা জানি কামাল পাশা। তো সেই এই ব্যাপারগুলো থেকে বৈশ্বিক যে প্রেক্ষাপট সেটার হাওয়া কিন্তু আমাদের ভারতবর্ষে লেগেছে। সেইখান থেকে উচ্চারিত, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের নজরুল তিনি চেয়েছেন যেন ভারতবর্ষ স্বাধীন হয়। যে কারণে মহাত্মা গান্ধীর যে কংগ্রেস আছে সেই কংগ্রেসের পক্ষে তিনি ছিলেন এবং সেই কংগ্রেসের সভ্য হিসেবে তিনি নির্বাচন করেছেন এবং একই সাথে দেখা যাচ্ছে যে তিনি যে সন্ত্রাসবাদী আন্দোলন অর্থাৎ এই মার্ক্সবাদী যে আন্দোলন ছিলেন, কমরেড মুজাফফর তার রুমমেট ছিল কমরেড মুজাফফর, তারা হচ্ছে বাম রাজনীতি, এদেরকেও তিনি কিন্তু সমর্থন করছেন। তো একবার তিনি অসহযোগ আন্দোলনকে সমর্থন করছেন, এক কংগ্রেসে যাচ্ছেন, তিনি অসহযোগ আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলনকে সমর্থন করছেন, অর্থাৎ তিনি চাচ্ছেন যেটা সন্ত্রাসবাদী আন্দোলন হোক আর অসহযোগ আন্দোলন হোক, যেভাবেই হোক বা কংগ্রেস হোক যেই হোক, যেন ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসে। যে কারণে তিনি এক একবার এক এক রাজনৈতিক দলের সাথে তার সেই ঘনিষ্ঠতা এবং সংস্কৃততা দেখা যাচ্ছে এবং সেটি তার কখনই তার ব্যক্তিগত লাভের বা ব্যক্তিগত কোনো কারণের জন্য নয়। এবং দেখা গেছে তিনি একসময় নিজেই কিন্তু যে স্বরাজ পার্টি সেটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং লাঙ্গল নামে পত্রিকা প্রকাশ করেছিলেন। সেটি আমরা একটু একটু করে দেখব। তো তিনি এই বিদ্রোহী হওয়ার কারণ তিনি কিন্তু খুব স্পষ্ট করে ধূমকেতু নামে অর্ধসপ্তাহে যে পত্রিকা আছে সেখানে 13 নম্বরের একটা কথা বলেছেন। আপনারা খুব ভালোভাবে বুঝবেন, এই যে ভারতবর্ষটি আমরা এখন বসবাস করছি, এই যে আমি বাংলায় কথা বলছি বা আমাদের এই যে ভারত ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয়টা আছে, যে 47 স্বাধীনতা লাভ করেছে, সেই স্বাধীনতার বিষয়টি রাজনৈতিক ব্যক্তি যারা ছিলেন তারা কিন্তু এই স্বরাজ চেয়েছিলেন, অটোনমাস চেয়েছিলেন, নানান ব্যাপার ছিল, তারা কিন্তু এই পূর্ণাঙ্গ স্বাধীনতার বিষয়টি তারা কিন্তু কখনই মুখে আনতে পারেন না। সেই সাহসটি তাদের মধ্যে ছিল না, সেই দূরদর্শী তাদের মধ্যে ছিল না। কিন্তু সবার আগে কাজী নজরুল ইসলাম এই ভারতবর্ষের স্বাধীনতার দাবি উত্থাপন করলেন, স্বাধীনতার ঘোষণা করলেন অনেকটা। সেইটাই এই ভাষাটা ছিল এরকম। তিনি ধূমকেতু পত্রিকা বলছেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশের অধীন থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা, রক্ষা ও শাসনভার সমস্ত থাকবে ভারতীয়দের হাতে। তাতে কোনো বিদেশের মোড়লি করবার অধিকারটুকু পর্যন্ত থাকবে না। তো কাজী নজরুল ইসলাম তার ধূমকেতুর পথ, পরে এটা গ্রন্থভুক্ত হয়েছে প্রবন্ধ আকারে এবং সেই প্রবন্ধের নাম হচ্ছে ধূমকেতুর পথ। কিন্তু এটা তিনি ধূমকেতুর পত্রিকায় কিন্তু সবার আগে 1922 খ্রিস্টাব্দে 13 নভেম্বর কিন্তু তিনি স্বাধীনতার ডাকটা কিন্তু দিয়েছেন, ঘোষণা করেছেন। এই জায়গায় কিন্তু নজরুল অন্যান্য সকল কবির চেয়ে অনেক অনেক বেশি উপরে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে উপরে তিনি এই জায়গায় ঐতিহাসিক এই জায়গা থেকে আজকে যে বাংলাদেশে আমি বসবাস করছি, আজকাল আপনারা যেইখানে বসে আপনারা ক্লাস করছেন, সেই ভারতবর্ষ স্বাধীন না হলে হয়তো আমরা জানি না আমাদের অবস্থা কী হতো। তো এই হলো ব্যাপার। নজরুল এই জায়গার কারণে তিনি যে বিদ্রোহী হয়েছেন তিনি মূলত এই ভারতবর্ষের মানুষকে মুক্ত করার জন্য বিদ্রোহী হয়েছেন। তো সেই অগ্নিবীণা তার প্রথম যে কাব্য, সেই কাব্যটি 12টি কবিতা রয়েছে এবং বিষয়বস্তুর জায়গা থেকে এই কবিতাগুলোকে আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথমটা ছিল দ্রোহ, বিপ্লব এবং আমিত্ব। তার সেই আমিত্ব, তার সেই দ্রোহ, তার সেই বিপ্লবটা যে কবিতার মধ্যে বেশি উচ্চারিত হয়েছে সেটা আমরা দেখছি প্রলয় উল্লাস, বিদ্রোহী এবং ধূমকেতু। এই 3টি কবিতার মধ্যে চরমভাবে আছে। সবচেয়ে বেশি আছে হচ্ছে বিদ্রোহীতে, তারপরে আছে ধূমকেতুতে। এবং এই অগ্নিবীণা কাব্যের প্রথম যে কবিতাটি সেটার নাম হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতাটা। তো সেই পরীক্ষায় কিন্তু এটা আসে যে বিদ্রোহী কবিতা, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটা বা দ্বিতীয় কবিতা কোনটা বা বিদ্রোহী কবিতা কত নম্বর আছে বা এটা শেষ কবিতা কোনটা, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। দ্বিতীয় ভাগ দিয়েছি আমরা সময় এবং যুদ্ধ। আমি সময় বলেছিলাম যে তৎকালীন রাশিয়াতে রুশ বিপ্লব হচ্ছে এবং তুর্কিতে বিপ্লব হচ্ছে, সেই ব্যাপারগুলোর নজরুলকে চরমভাবে স্পর্শ করেছিল এবং সেই সময়কে ধারণ করার জন্য তিনি কামাল পাশা এবং আনোয়ার এদেরকে কিন্তু সেই তুর্কির পাশা, এইসব পাশাদের সাহসিকতায়, সে পাশাদের নতুনের যে জাগরণ, সেই জাগরণের উদ্বুদ্ধ হয়ে নজরুল কিন্তু কামাল পাশা এবং আনোয়ার পাশার তাদের সাহসিকতাকে কিন্তু নিজেকে ধারণ করেছেন। রণভেরি, সাতিল আরব, এই ব্যাপারগুলোর মধ্যে আছে যে সেই সময় এবং যুদ্ধের ব্যাপারগুলো আছে। এবং মুসলিম ঐতিহ্য, মোহররম কবিতার মধ্যে আছে, কোরবানি কবিতার
খেয়াপাড়ের তরুণী আছে, এবং হিন্দু ঐতিহ্যের মধ্যে আছে রক্তাম্বরদায়িনী মা এবং আগমনী। এই 12টি কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্রোহ বিপ্লব ও আমিত্বের মধ্যে আছে 3টি, সময় এবং যুদ্ধের মধ্যে আছে 4টি, এবং মুসলিম ঐতিহ্যতে আছে 3টি, এবং হিন্দু ঐতিহ্যতে আছে 2টো কবিতা। এবং এই কবিতাটি, বিদ্রোহ কবিতাটি, একটা প্রশ্ন আসে যে বিদ্রোহ কবিতা কবে লেখা হয়েছে, কি না হয়েছে। বিদ্রোহ কবিতা লেখা নিয়ে বিভিন্ন মিথ আছে, বিভিন্ন গল্প প্রচলিত আছে। এই নজরুলের জীবন এবং আচরণ, তার বেড়ে ওঠা একদম ছোটোবেলা থেকে একদম মৃত্যু পর্যন্ত নজরুলের এই টোটাল জীবনের উপর একটি নাটক আমরা করেছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে। সেই নাটকে আমি নজরুলের যে রুমমেট কমরেড মুজাফর চরিত্রে আমি অভিনয় করেছিলাম। সেখানে আমরা যে বিষয়টি দেখিয়েছিলাম, এই বিদ্রোহী কবিতার লেখার যে প্রেক্ষাপট, যে কবিতাটি আমি বলে, এই যে বিষয়টি আমরা মঞ্চে উপস্থাপন করেছিলাম, সেটি যে খুব ছোট্ট করে বলি, সেটি হচ্ছে 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস, শীতের মাস। কমরেড মুজাফর এবং নজরুল তিনি থাকেন হচ্ছে কলকাতার তালতলা নামে এক জায়গায়, তালতলা লেনের এক জায়গায় তিনি থাকেন। সেখানে নজরুলের শরীরে জ্বর এলো, তার শরীর ঠিকঠাক মতন কাজ করছে না, কিন্তু তার মধ্যে কবিতা ভর করেছে, তিনি কবিতা লিখবেন। তিনি পেন্সিল দিয়ে কবিতা লেখা শুরু করলেন এবং সারা রাত বিড়বিড় করে কবিতা লিখেছেন। লেখার পরে ভোর রাতে কমরেড মুজাফরকে ডেকে বললেন যে মুজাফর দা একটা কবিতা লিখেছি, তুমি একটু শোনো। তো সেই ভোর রাতে একজন রুমমেট যদি ডেকে তোলে যে তো আমার একটা কবিতা শোনেন, তাহলে সেটা স্বভাবতই আমি বা আপনি সবাই কিন্তু আমরা খুব রাগান্বিত হব, আমরা খুব রাগ দেখাবো, এটা খুব স্বাভাবিক, বিরক্ত হব। তো কমরেড মুজাফর বলছেন, তিনি বলছেন, নজরুল যেহেতু নাছোড়বান্দা ছিলেন আপনারা সবাই জানেন, তো নজরুল বললেন যে, কমরেড মুজাফর বললেন যে তুই পড়, আর তুই পড়, আমি শুনছি। তখন নজরুল পড়া শুরু করলেন সেই বিদ্রোহী কবিতা, যেটি পেন্সিলে লেখা ছিল। সে যখন বলবীর বলোন্নত মামুষির শির নেহারি আমারই নত শির ওই শিখর হেমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। এইভাবে যখন আবৃত্তি করা শুরু করলেন, তখন কমরেড মুজাফর বললেন যে তিনি চোখ খুলেছেন, উঠে বসেছেন, তারপর নজরুলকে জড়িয়ে ধরে বলেছেন যে তুই তো অনেক, শুধু বাংলা সাহিত্যে না, তো বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা লিখে ফেলেছিস। যদিও এই গল্পটির পিছনে বলে যে না, এই গল্পটি বানানো গল্প, এটা সত্যতা নেই, এরকম বলে। তবে আমরা যেহেতু তার নজরুলের যে জীবনী গ্রন্থ আছে, জ্যৈষ্ঠের ঝড় আর কয়েকটা ছিল, সেগুলোর থেকে আমরা মোটামুটি তথ্যগুলো পেয়েছিলাম এবং আমরা মঞ্চে সেটা উপস্থাপন করে দেখিয়েছিলাম। তারপর নজরুল সেই কবিতাটি নিয়ে কিন্তু ঠাকুরবাড়িতে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিচতলা থেকে তিনি বলছিলেন, গুরুদেব বেরিয়ে এসো, আমি তোমাকে হত্যা করব। তখন গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন, কিরে কাজে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে? তখন নজরুল বলেছিলেন যে আমি তোমাকে হত্যা করব। রবীন্দ্রনাথ বলেন, কি হত্যা করবে, কি হয়েছে? তখন বললেন যে আমি তোমাকে কবিতা দিয়ে হত্যা করব। তখন নজরুল কবিতা পড়া শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু পাইচারি করছিলেন। কবিতাটা শেষ হওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের সাথে আলিঙ্গন করেছেন এবং বলছেন, সত্যিই তুই আমাকে হত্যা করেছিস। এই হত্যা করা মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে মিস্টিক চেতনা, রবীন্দ্রনাথ ঠাকুর যে রোমান্টিক চেতনা, তার যে দার্শনিক চেতনা, যে রবীন্দ্র কাব্যের যে বলয়, তার যে ভাববাদী চিন্তা, এইসব চিন্তার আড়ালে না, এইসব চিন্তাকে ভেঙে চড়ে তোড়মাড় করে দিয়ে কাজী নজরুল ইসলাম সেই কবিতার মধ্যে সেই যুদ্ধের ঝঞ্ঝানি, কবিতার মধ্যে ওসির ঝঞ্ঝানি, তলোয়ারের ঝঞ্ঝানি, কবিতার মধ্যে আরবি ফার্সি শব্দের অনেক ব্যবহার, বিদ্রোহের সুরটি এনে তিনি কিন্তু সেই রোমান্টিকতা, রবীন্দ্র ভাবালতা, রবীন্দ্র ভাববাদী চিন্তা, রবীন্দ্রের দার্শনিক ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নানান তাত্ত্বিক ব্যাপারগুলো আছে, মিস্টিক চেতনাগুলো আছে, সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে দিয়েছিলেন। এটাকে বলা হচ্ছে রবীন্দ্রনাথকে হত্যা করা। তো এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আশীর্বাদ করেছিলেন, এবং এই কবিতাটি যখন প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়, তখন কিন্তু সেই কবিতার সাপ্তাহিক বিজলি পত্রিকা যখন প্রকাশিত হয়েছে, একটি ঘোষণা আছে যে 16 তারিখ ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা, 16 তারিখ ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা হবে এবং রিয়েল টাইমে এই পরীক্ষাটি নেওয়া হবে। হ্যাঁ, 16 তারিখ আপনারা সবাই পরীক্ষাটা দিবেন। তো যেটা বলছিলাম, টাইম বেশি হয়ে যাচ্ছে, দ্রুত পড়ি। গল্পটি জানলে হয়তো আপনারা জানার জন্য জানতে পারেন। তখন শনিবারের চিঠি নামে একটি পত্রিকা ছিল, সজনীকান্ত দাস, তিনি লিখেছিলেন, এটার প্যারোডি বের করেছেন বিদ্রোহী কবিতার। তিনি বলেছেন, আমি ব্যাং, আমার ইয়া লম্বা ঠ্যাং, আমি ডাকি ঘ্যাঙর গ্যাং, আমি মারি ল্যাং।
তো এরকমভাবে কিন্তু বিদ্রোহী কবিতার প্যারোডি বের করা হয়েছিল রবীন্দ্রনাথকে দমানোর জন্য, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন নজরুলকে দমানোর জন্য, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল যখন জেলে বসে অনশন করেন তখন 23 সালে 1900 তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিরকুট লিখেছিলেন, নজরুল গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এবং নজরুল যে বসন্ত নাটকটি আছে, আমরা রবীন্দ্রনাথ যখন পড়েছিলাম, রবীন্দ্র বসন্ত গীতিনাট্যটিকে উৎসর্গ করেছিলেন। এতে আবার অন্যরা মনক্ষুণ্ণ হয়েছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমরা হয়তো কাজীর কবিতা ঠিক মতনে পড়লে হয়তো তাচ্ছিল্যের বলে চোখ বুলিয়েছ। আমার বয়সও যদি নজরুলের মতো হতো তাহলে আমার কাব্যেও কিন্তু একই ধ্বনি ঝঙ্কৃত হতো। অর্থাৎ এই যে যুদ্ধের যে বিষয়, আন্দোলনের যে বিষয়, বিপ্লবের বিষয়টি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যেও উঠতো, এটা বলে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদেরকে বুঝিয়েছেন। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি কাজী নজরুল ইসলামের পক্ষে ছিলেন, সবসময় ছিলেন, এবং তাদের সম্পর্কটা গুরু শিষ্যের এবং খুব চমৎকার একটা সম্পর্ক ছিল। তো এই বিদ্রোহী কবিতার প্রথম কোথায় প্রকাশিত হচ্ছে এ নিয়ে একটা দ্বিধা আছে। এটা আপনারা নিঃসন্দেহে দেবেন 22 ডিসেম্বর সাপ্তাহিক বিজলি পত্রিকায় এইটি কিন্তু পরে প্রকাশিত হয়েছিল। পরে মুসলিম ভারত অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো প্রথম প্রকাশিত হয়েছে 21 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর, ঠিক আছে। এবং সেই ডিসেম্বর সালেই কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু কবিতাটি লেখা হয়েছিল। অগ্নিকাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, শেষ কবিতা হচ্ছে মোহরম। তাহলে এই তিনটা তথ্য আপনারা একটু জেনে নেবেন যে প্রথম কবিতা প্রলয় উল্লাস, বিদ্রোহী, শেষ কবিতা হচ্ছে মোহরম। রক্তাম্বর ধারণী মা কবিতাটি নিষিদ্ধ হয়েছিল, অর্থাৎ অগ্নিবীণা কাব্যটি কখনোই নিষিদ্ধ হয়নি, কিন্তু সেখানে রক্তাম্বর ধারণী মা নামে একটি কবিতা আছে, সেটি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু অগ্নিবীণা গ্রন্থটি কখনো নিষিদ্ধ হয়নি। তো রবীন্দ্রনাথ নজরুলের নিষিদ্ধ বই ছিল 5টি। সেই 5টিকে কি, প্রথম হচ্ছে যোগবাণী, সেই যোগবাণী চের প্রবন্ধ গ্রন্থ ছিল, এবং সেটা নিষিদ্ধ হয়েছিল 23 নভেম্বর 1922 খ্রিস্টাব্দে, এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল 1947 খ্রিস্টাব্দে। তারপরে ছিল বিশের বাসী, এটা হচ্ছে কবিতা গ্রন্থ, এবং এটি নিষিদ্ধ হয়েছিল 22 অক্টোবর 1924 খ্রিস্টাব্দে, এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল 23 এপ্রিল 1945 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ভাঙার গান, এটি হচ্ছে কবিতা গ্রন্থ, এটা নিষিদ্ধ হয়েছিল 11 অক্টোবর 1924 খ্রিস্টাব্দে। প্রলয় শিখা, এটা হচ্ছে কবিতা গ্রন্থ, এটাও কিন্তু 13 সেপ্টেম্বর 1930 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়েছিল। এবং চন্দ্রবিন্দু, এটা গানের সংকলন ছিল, এবং এটি 14 অক্টোবর 1931 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবন্ধ একটা নিষিদ্ধ হয়েছিল, কবিতা 1, কবিতা 2, কবিতা 3, তিনটা হচ্ছে কবিতার বই, একটা হচ্ছে প্রবন্ধের বই, আর একটা হচ্ছে গানের বই। এই হলো 5টা বই কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হয়েছিল। তারপরে আমরা দ্বিতীয় কাব্যগ্রন্থে চলে যাচ্ছি, যেটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার অর্থাৎ অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় খণ্ড হিসেবে তিনি লিখতে চেয়েছিলেন। এই প্রশ্নটি এখন পর্যন্ত কোথাও আসেনি। আমি মনে লাইভ এমসিকিউতে প্রশ্ন করার সময় এক জায়গায় প্রশ্ন করেছিলাম, গত বছর হবে, যে অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় খণ্ড কোনটি? অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় খণ্ড লিখতে চেয়েছিলেন কাজী নজরুল ইসলাম, যেটি পরবর্তীতে আর অগ্নিবীণা নামে না, সেটি বিষের বাসী নামে প্রকাশিত হয়েছিল। বিষের বাসী প্রকাশিত হয়েছে, অর্থাৎ অগ্নিবীণা কাব্যেরই উত্তরসূরি হচ্ছে বিষের বাসী, এবং দুইটার মধ্যে বিদ্রোহী সত্তা চরমভাবে আছে। তো এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত কোথাও আসেনি, চলে আসতে পারে যে অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় খণ্ড হচ্ছে বিষের বাসী। তো অগ্নিবীণা কাব্যে তিনি যে সংকেত সূত্র কিংবা তত্ত্ব দিয়েছেন, বিষের বাসীতে এসে তার ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন, এবং এই গ্রন্থে মোট 27টি কবিতা রয়েছে, বিষের বাসীতে রয়েছে, এবং বিষয় বিন্যাসের আলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ, সে ভাগের নাম হচ্ছে অগ্নিবীণার স্বর এবং সুর বিশিষ্ট বিদ্রোহী বাণীর নির্যাস। সেখানে জাগৃতি, শিকলপাড়ার গান, জাতির বজ্জাতি, এই যে জাতির নামে বজ্জাতি সব জাজ্জালিয়াস খেলছ জোয়া, এই কবিতাটির কথা বলছি। তারপর হচ্ছে ভূত বাগানের গান, বিদ্রোহী বাণী, অভিশাপ, মুক্ত পিঞ্জর, ঝড়। এই যে 8টি কবিতা, এই 8টি কবিতার মধ্যে সেই অগ্নিবীণার যে বিদ্রোহী সব ব্যাপারটি সেটি কিন্তু এখানে আছে। তারপরে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, পর্যদস্ত গণমানুষকে উজ্জীবিত ও জাগ্রত করার জন্য পরবর্তী কবিতাগুলো লিখেছেন। সেই কবিতাগুলো হচ্ছে আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ সেবক, তুর্য নিরাত, বোধন, উদ্বোধন, অভয় মন্ত্র, আত্মশক্তি, মরণ বরণ, বন্দি বন্দনা, মুক্তি সেবকের গান, মুক্তিবন্দি, যুগান্তরের গান, চরকার গান, সত্য মন্ত্র, বিজয় গান, পাগল পথিক। প্রত্যেকটাই এই নির্যাতিত, নিপীড়িত যে মানুষ যারা আছে, পর্যস্ত গণমানুষ, তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে জাগরিত করার জন্য, এবং সেই ইংরেজ এবং ইংরেজের দোসর যারা ছিল, এদেশীয় যারা অন্যায় অত্যাচার নিপীড়ন করত, তাদের বিরুদ্ধে
তিনি কিন্তু মানুষকে জাগ্রত হওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন। তো এই যে তার এই সংগ্রামের পিছনে কিন্তু এই যে অর্থনৈতিক, মূলত আমরা মোটা দাগে তিনটা কারণ আমরা খুঁজে পাই। একটি হচ্ছে অর্থনৈতিক যে বৈষম্য, অর্থাৎ ধনী গরিব উঁচু নিচু যে বৈষম্যটি ছিল এই ভারতবর্ষে, এই অর্থনৈতিক বৈষম্য এবং পরাধীন ভারতবর্ষের কে মুক্ত করার জন্য এবং হিন্দু এবং মুসলিমের যে মিলন অর্থাৎ সাম্যবাদী চেতনার জন্য তিনি কিন্তু মোটামুটি কী করেছেন, বিদ্রোহ করেছেন, সেই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা চলে যাচ্ছি যে তারপর অনেক কিছু লেখা আছে নজরুলের প্রতিবার শ্রেষ্ঠ নিজের কবিতা, প্রথমত তিনি কবি এবং সকাল সমাজের কবি, এটি অনেক কিছু লেখা আছে যেটা আপনারা এখান থেকে রিটেনের জন্য হয়তো নিয়ে নিতে পারবেন। আপাতত আমি এগুলো স্কিপ করে আমরা মোটামুটি চলে যাচ্ছি যে নজরুলের কবিচিত্রকে গভীরভাবে নাড়াইশের মধ্যে তিনটি বিষয় একটু আগে আমি যেটা বলেছিলাম সেটা দেশের পরাধীনতা এবং অর্থনৈতিক বৈষম্য এবং সাম্প্রদায়িক বিভেদ। আমরা জানতাম যে ডিভাইড অ্যান্ড রোল ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রোল পলিসি অ্যাপ্লাই করেছিল এবং সেই অ্যাপ্লাইয়ের কারণে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে সবসময় একটা দাঙ্গা লেগে থাকতো, সেই বিষয়টি নজরুলকে খুব বেশি নাড়া দিয়েছিল, নজরুলকে স্পর্শ করেছিল। তো মূলত তিনটি বিষয়ের কারণে তিনি বিদ্রোহী হয়েছেন এবং তার কবি সত্তা গড়ে উঠেছে। প্রথম কথা দেশের পরাধীনতা, অর্থনৈতিক বৈষম্য এবং সাম্প্রদায়িক বিভেদ। তো নজরুল কেন আমাদের জাতীয় কবি, এই প্রশ্নটি আমি যখন বলবো তখন আপনারা উত্তর দেবেন। হ্যাঁ, আপনারা উত্তর দেবেন নজরুল কেন আমাদের জাতীয় কবি। আমরা এটা একদম শেষে যে আমি উত্তরটা দেবো তার আগে আপনাদের একটু মতামত নেওয়ার চেষ্টা করব। এবং নজরুল তিনি কেন কবি হয়েছেন বা কি চান সেই বিষয়টি কিন্তু তিনি তার যে অভিবাসন যদি আর বাঁশি না বাজে, এটা চমৎকার আবৃত্তি আছে শিমুল মুস্তফা করেছেন, নজরুলের ছেলে সব্যসাচী তিনি করেছেন, যে হিন্দু মুসলমান দিনরাত হানাহানি, জাতিতে বিদ্বেষ, যুদ্ধবিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। এটা নজরুল রচনাবলী 8ম খণ্ডেতে এত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তো তিনি তার অভিবাসন যদি আর বাঁশি না বাজে, এটা একটা অভিবাসন, পরীক্ষায় এটা আসতে পারে, যদি আর বাঁশি না বাজে, এটা কি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটির আবৃত্তি কিন্তু নানান জায়গায় আছে, ইউটিউবে আছে, আপনারা দিলেই পাবেন। যদি আর বাঁশি না বাজে একটি অভিবাসন। তো এইখানে তিনি তার সাহিত্যর উদ্দেশ্যটা কি সেটা তিনি বলেছিলেন। এবং আমরা দেখি যে অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করার আহ্বান তিনি করেছেন। এই কবিতাগুলো হচ্ছে বিশের বাঁশি থেকে আমরা নিয়েছি। আর বিদ্রোহী থেকে আমি কোনো উদ্ধৃতি দেইনি, এই কারণে উদ্ধৃতি আমি দেইনি কারণ উদ্ধৃতি দিয়ে লাভ নেই। আপনারা ওই বিদ্রোহী কবিতাটা সার্চ করে মোটামুটি পড়ে নেবেন, সার্চ করে পড়ে নেবেন, ধূমকেতু সার্চ করে পড়ে নেবেন, আর খেয়াবারে তৈরি নেবেন, এরকম কয়েকটা পড়ে নেবেন। তো দেশীয় চাটুকার মুৎসুদ্দি এবং ইংরেজ দালালদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, যেথা মিথ্যা ভণ্ডামি ভাই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, মোটামুটি এখানে দেওয়া আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তা জাতপাতের বিরুদ্ধে বলেছেন, জাতির নামে বজ্জাতি সব জাত জালে খিল ছজুয়া ছুলি তোর জাত যাবি, জাত ছেলের হাতে নয় কমুয়া। তিনি জাতির বজ্জাতি কবিতায় তিনি বলেছেন। অভিমানিতে বলছেন, বলো নাহি বই বলো মাভুই সত্যের জয়। এভাবে তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, আত্মশীতে উদ্যুত আহ্বান করেছেন, এসো বিদ্রোহী মিথ্যা সুদন আত্মশক্তি বুদ্ধবীর আনুলঙ্ঘ সত্য কৃপান বিজলি ঝলক ন্যায় অস্থির। আত্মশক্তি বৃদ্ধির জন্য তিনি আহ্বান করেছেন। আমি একটু ফাস্ট পড়ছি যেহেতু আপনাদের সামনে পরীক্ষা, তাহলে আমাদের এই হলো মোটামুটি বিদ্রোহী ব্যাপার। এই কবিতাগুলোর মধ্যে নর্মালি আমরা নজরুলের বিদ্রোহী সত্তাটা আমরা পাই। তারপরে এবার আমরা চলে যাচ্ছি নজরুলের সাম্যবাদী যে বিষয়টি। তো নজরুলের সাম্যবাদী যে বিষয়টি আছে, সাম্যবাদের সাথে কার্ল মার্কসের যে সাম্যবাদ সেটার অবশ্যই মিল আছে। কেউ যদি না জানে তাহলে নজরুলকে অবশ্যই বলবেন তিনি একজন মার্ক্সবাদী কবি এবং তিনি কমিউনিস্ট ছিলেন, এরকম বলবেন। কিন্তু একটা বিষয় এখানে যে নজরুলের এই চিন্তার ব্যাপারটি কমিউনিস্টদের সাথে তার ওঠা বসা ছিল এবং যে কমরেড মুজাফর যেটি বলছে, তিনিও তো একজন কমরেড, তিনি একজন কমিউনিস্ট, কিন্তু তিনি কিন্তু সচেতনভাবে ওইভাবে কমরেডদের নিজে হননি বা যোগদান করেননি, কিন্তু সেই আবহাওয়াটা, সেই বিষয়টা তার মধ্যে কিন্তু ছিল। তো কাজী নজরুল ইসলামের সাম্যবাদ ব্যক্তিগত কবিকল্পনায় রঙিন। এই সাম্যবাদ ও কার্ল মার্ক্সের সাম্যবাদ এক নয়। যদিও ভারতের কমিউনিস্ট আন্দোলনের জন্য নজরুল প্রভূত অবদান রেখেছিলেন, কমিউনিস্টের বিখ্যাত কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীতের বাংলা অনুবাদ সর্বপ্রথম নজরুল করেছিলেন। এই কথাটা পরীক্ষা এখন পর্যন্ত আসেনি যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীতের বাংলা অনুবাদ সর্বপ্রথম নজরুল করেছিলেন। নজরুল এবং সেটার অনুবাদ নাম দিয়েছিলেন অন্তর ন্যাশনাল সঙ্গীত। এই অন্তর ন্যাশনাল সঙ্গীত নজরুল লেখেননি, এটাকে তিনি অনুবাদ করেছিলেন। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল তাদের যে সঙ্গীত আছে সেটা, এবং সেটা কি ছিল, জাগো জাগো অনশন বন্দি উঠোরে যত
জগতের লাঞ্ছিত ভাগ্য হতো এই অন্তর্ন্যাশনাল সংহিতেরে হবে নিখিল মানব জাতি। তো এই যে এটা আমি অল্প দিয়েছি, তো এইটা আপনাদের অনেকে মনে করে যে এটা নজরুলের গান। হ্যাঁ, নজরুল এটাকে অনুবাদ করেছেন, এটা মৌলিক গান না, এটা নজরুল হচ্ছে অনুবাদ করার পর এটার নাম হয়েছে অন্তর্ন্যাশনাল সঙ্গীত, এটা নাম দিয়েছিলেন নজরুল। এটি হচ্ছে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীতের বাংলা অনুবাদ এটি। তো এই হলো ব্যাপার। নজরুলের সাম্যবাদী বহিঃপ্রকাশ ঘটেছে তার সাম্যবাদী কাব্যগ্রন্থে, ভাঙার গানে এবং সর্বহারার মধ্যে। মোটামুটি এই তিনটে কাব্যের মধ্যে তার সাম্যবাদী বিষয়টি চরমভাবে উঠেছে। এবং নজরুল কেন সাম্যবাদী হয়েছিলেন? কারণ নজরুল প্রথম বুঝতে পেরেছিলেন যে এই ইংরেজদেরকে যদি তাড়াতে হয় তাহলে সবার আগে যেটি প্রয়োজন সশস্ত্র বিপ্লব দরকার। এইসব স্বরাজ, অসহযোগ আন্দোলন, লবণ আন্দোলন, এইসব খেলাফত, এগুলো কিছু দিয়ে হবে না, ইংরেজকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে কারণে এই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হিন্দু এবং মুসলিমদের মধ্যে যদি মিলন ঘটে, তাদের সেই মিলিত প্রচেষ্টায় কিন্তু ভারতবর্ষ মুক্ত হবে, এটা নজরুল বুঝতে পেরেছিলেন। এবং ইংরেজরা যে দুই হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখেন সেটিও তিনি কি মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তো তার প্রথম যে এই কবিতাটি আছে সেটির নাম হচ্ছে সাম্যবাদী, মূলত একটি কবিতা। সাম্যবাদী কাব্যগ্রন্থ যেটি আছে, এখানে একটি নতুন তথ্য আপনারা জেনে নেবেন। সাম্যবাদী যে কাব্যগ্রন্থটি আছে সেখানে বলা হয় যে 11টি কবিতা আছে। আসলে কিন্তু কবিতা 11টি না, সেখানে কবিতা একটাই। অর্থাৎ টোটাল সাম্যবাদী যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের কবিতা একটাই। সেই কবিতার আছে উপশিরোনাম আছে 10টি, প্রথমটা সহ 11টি। তো সেটি হলো যে প্রথম একটাই কবিতা, সেটার নাম হচ্ছে সাম্যবাদী এবং খুবই দীর্ঘ। এটার এই পুরো গ্রন্থের মধ্যে চরণ আছে 473টি কবিতা নিয়ে একটা কবিতা, এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দীর্ঘ কবিতা হচ্ছে সাম্যবাদী। তো সেই যে কবিতাটা আছে প্রথম অংশের নাম হচ্ছে সাম্যবাদী, তারপরে আরও 10টি শিরোনাম, উপশিরোনাম দেওয়া আছে, সব মিলিয়ে 11টি শিরোনাম আছে, কিন্তু মূলত কবিতা একটা, সেই কবিতার নাম হচ্ছে সাম্যবাদী। ঠিক আছে, তো শিরোনাম এবং উপশিরোনামগুলো একটু দিই। প্রথমটা হচ্ছে সাম্যবাদী, এটা হচ্ছে মূল শিরোনাম, এবং উপশিরোনাম মধ্যে আছে ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য, কুলি মজুর। এবং আমাদের 9-10-এর ইন্টারমিডিয়েটে কিংবা স্কুলে যেসব আমরা কবিতাগুলো পড়ে আসছি নজরুলের, সেই কবিতাগুলো মূলত সাম্যবাদী কাব্যগ্রন্থের ছিল। তো এখানে আমরা এই সাম্যবাদীর বিষয়টি আমরা একটু বোঝার জন্য এখানে একটু দেখি, একটু খেয়াল করেন যে কাজী নজরুল ইসলাম যেসব রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন অথবা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মধ্যে লেবার স্বরাজ পার্টি, এই যে লেবার স্বরাজ পার্টি, এটার কথা আমি বলছিলাম যে লেবার স্বরাজ পার্টি এটার অন্যতম নিজেই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 1925 খ্রিস্টাব্দে। এবং তার সাথে যারা ছিল কুতুবুদ্দিন আহমদ, হেমন্ত কুমার সরকার, শামসুদ্দিন হুসয়ন সহযোগে গড়ে তোলেন তিনি লেবার স্বরাজ পার্টি। ঠিক আছে, এইটা হলো মুখপত্র হিসেবে নিয়ে সাপ্তাহিক লাঙ্গল পত্রিকা বের করেন, যেটির প্রথম শাখায় প্রকাশিত হয়েছিল 16 ডিসেম্বর 1925 খ্রিস্টাব্দে। সাম্যবাদী কবিতাটি লাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। লাঙ্গল পত্রিকায় সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তিনি যে রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা চলে আসতে পারে, যে নজরুল প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল আছে সেটার নাম হচ্ছে লেবার স্বরাজ পার্টি। কী বলেছি? লেবার স্বরাজ পার্টি। এবং সেটার যে মুখপত্র ছিল সেটা হচ্ছে লাঙ্গল। মুখপত্র কী ছিল? লাঙ্গল ছিল, লাঙ্গল পত্রিকা। আমরা একটু দেখি পরবর্তী এখানে কী আছে। তো সেই সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রথমে যে মানুষ যে উপশিরোনাম আছে সেখানে বলেছে গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তারপর তিনি একটা করে বলছে মিথ্যা শুনির ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানা, এখান থেকে উদ্ধৃতি হিসেবে এগুলো আসতে পারে। তারপরে হচ্ছে এটি সাম্যবাদী কবিতায়, মানুষ কবিতায় না, এটা হচ্ছে সাম্যবাদী, এটি সাম্যবাদী শিরোনামে। মানুষ এটা কবিতা না, এটা উপশিরোনাম। সেই উপশিরোনাম বলছে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি। এই মানুষ কবিতাটি একটি কাহিনীর ব্যাপার আছে, এখানে গল্প আছে। সেই গল্পটি আমি ফাউন্ডেশন ট্রেনিংয়ে এই গল্পটি আমি আমার কোরিওগ্রাফিতে এবং আমার নির্দেশনায় মঞ্চে উপস্থাপিত হয়েছিল। এক পাশে হচ্ছে কবিতা আবৃত্তি আর এক পাশে হচ্ছে সেটির কোরিওগ্রাফি অর্থাৎ অভিনয়। এবং আমার যারা কলিগ ছিলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি, যে তারা অসাধারণ অভিনয় করেছিলেন। একেবারেই মুগ্ধ হয়ে যাবেন। সেই কবিতাটি ইউটিউবে পাওয়া যাচ্ছে। 168তম বুনিয়াদী প্রশিক্ষণে আমি অংশগ্রহণ নিয়েছিলাম NAPD-তে, NAPD
এনএপিডিতে প্রশিক্ষণ নিয়েছিলাম 168তম এফটিসি। সেই এফটিসি নামে ইউটিউবে সার্চ করলে আপনারা হয়তো এই কবিতাটা পেতে পারেন। তারপরে পাপ কবিতা, সাম্যের গান গায় যত পাপি তাপি সব মোর বোন সব মোর ভাই। দেখেন তিনি তো পাপ বলছেন যে এইখানে আসলে পাপি কে নয়, সবাই পাপি। পাপি বলে একজনকে দূরে সরিয়ে দেওয়া কিন্তু মোটেও ঠিক না। এবং তিনি বলছেন যে আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। নর্মালি হচ্ছে যে আমি যদি একটা পাপ করে থাকি, আমি যদি একটা কিছু দেখে থাকি, ধরেন আমার অভিজ্ঞতা খুব বাজে একটা অভিজ্ঞতা আছে, আমি এমন একটা বিষয় দেখলাম, এমন একটা বিষয় জানলাম, এইটাকে বেস করে, এইটা হচ্ছে বাটখারা পর্যন্ত হচ্ছে মাপে নিক্তি দাড়ি পাল্লা, এইটা দিয়ে কিন্তু আমি অন্যকে জাজ করব, এটা খুবই বাজে একটা বিষয় যে আপনি নিজে যে পাপ জেনেছেন, আপনি নিজে যে পাপটা করেছেন, সেইটা দিয়ে কিন্তু আপনি অন্যকে মূল্যায়ন করছেন। বিষয়টি অনেকটা এরকম যে এক চোর এলো সকালবেলা ভোরবেলা নদীর পুকুর ঘাটে হাত মুখ ধোয়ার জন্য, আবার আরেক মুসল্লি তিনি ফজরে নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়েছেন। এখন ওযু যিনি করতে গিয়েছেন তিনি ভাবছেন যে সেই চোরটা মনে হয় নামাজ পড়ার জন্য আসছে, আবার চোরটা ভাবছেন যে যিনি নামাজ পড়তে আসছেন তাকে ভাবছে ওইটাও মনে হয় চোর। অর্থাৎ নিজের যেটুকু দেখার, নিজের যেটুকু জানার, আমরা এর বাইরে গিয়ে চিন্তা করতে পারছি না এবং অন্যকে ভেবে মূল্যায়ন করছি। এটা অসম্ভব রকমের খারাপ একটি কাজ, দুর্দান্ত একটি খারাপ কাজ। এই কাজ কখনই করা যাবে না। তো এই বিষয়টি কিন্তু নজরুল মোটামুটি খুব ভালোভাবে তুলে ধরেছেন। এবং তিনি বারাঙ্গনা জানি পতিতা প্রস্টিটিউট, সেই প্রস্টিটিউট বা পতিতাতে তিনি বলেছেন, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেই থুতু ও গায়ে। নর্মালি হচ্ছে ধরেন এই যে বারাঙ্গনা বা এই যে পতিতা বা কলগাল বা প্রস্টিটিউট আমরা যেগুলি বলছি, এগুলোর কাছে কারা যায়? আমার এবং আপনার মতো মানুষরাই যায়। আমরা যদি না যাই তাহলে তো কলগাল, প্রস্টিটিউট, বারাঙ্গনা কেউ থাকার কথা না। তারা শুধু ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, পাপি কে? সবাই। তাহলে এই জন্য নজরুল কিন্তু সেই বারাঙ্গনা পতিতাদের মা বলে সম্বোধন করেছেন। সেটি কিন্তু এর আগে কোনো কবি কল্পনাই করতে পারেন নাই যে বারাঙ্গনাকে মা বলে সম্বোধন করে মূল স্রোতের মধ্যে এইসব তিনি কেন বলছেন। আমাদের এই ভারতবর্ষের জনগোষ্ঠী আছে, সেই স্রোতের মধ্যে সবাইকে নিয়ে আসা এবং স্রোতের বাইরে যেন কেউ না থাকে, সেই বৃত্তের বাইরে যেন কেউ না থাকে। টোটাল ভারতবর্ষের সকল মানুষ, চোর ডাকাত বারাঙ্গনা সমস্ত মিলেই যেন মানুষ। এবং তিনি নারীকে কিন্তু চরমভাবে তুলে ধরেছেন। বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। এটা নজরুলের আগে কেউ কখনো বলেননি। কলি মজুর কবিতা আমরা জানি যে আসিতে শুভদিন, তিনি যারা অত্যাচার তাদের বলেছেন যে আসিতেছে শুভদিন, দিন বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এইভাবে কিন্তু তিনি অত্যাচারিত নিপীড়িত যারা তাদের পক্ষ হয়ে সেই শোষকদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তারপরে যে সাম্যবাদী চিন্তার যে কাব্য, সেটির নাম হচ্ছে সর্বহারা, 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং সেটি কিন্তু এই সাম্যবাদী সুর মিশ্রিত। আমরা দেখেছিলাম যে অগ্নিবীণার দ্বিতীয় খণ্ড হচ্ছে বিষের বাসী। ঠিক আমরা বলতে পারি যে এই সাম্যবাদীর দ্বিতীয় খণ্ড হচ্ছে সর্বহারা। সাম্যবাদীর দ্বিতীয় খণ্ড কি? সর্বহারা। এবং সেখানে এসে অন্তজ শ্রেণীর মানুষকে জাগানোর জন্য কিন্তু সেই কবিতা লিখেছেন এবং 10টি কবিতা এখানে আছে। কবিতাগুলো আমরা মোটা থেকে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে উদ্দীপনামূলক কবিতার মধ্যে তিনি আছেন সর্বহারা, কিষানের গান, শ্রমিকের গান, ধীবরদের গান, ছাত্রদলের গান। এই ছাত্রদল মানে হচ্ছে এই বর্তমান সময়ে আমাদের ছাত্রদলের এই রাজনৈতিক ছাত্রদল না, এই ছাত্রদল মূলত হচ্ছে ওই সময় যারা ছাত্র ছিল তাদের গান, ধীবর অর্থাৎ যারা জেলে ছিল তাদের গান, শ্রমিক তাদের গান। এগুলো কিন্তু এক একটা কবিতার নাম, এগুলো সব কিন্তু এক একটা কবিতার নাম। তারপরে বিবিধের মধ্যে আছে কান্ডারি হুঁশিয়ার, এটা পরীক্ষার মধ্যে আসবে যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে ফরিয়াদ, আমার কৈফত, প্রার্থনা এবং গোকুল। আমার কৈফত কবিতা কিন্তু তিনি তার নিজের কৈফত, তিনি কেন সাহিত্য রচনা করছেন, তার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, এগুলো সব কিছু কবিতা কিন্তু তিনি বলে দিয়েছেন। হ্যাঁ, তারপরে কিছু সমালোচক, এই যেমন সুশীল কুমার গুপ্ত নজরুল গবেষক, তিনি বলেছেন এই নজরুলের সাম্যবাদ হৃদয়লব্ধ বস্তু প্রজ্ঞার চেয়ে আবেগের প্রাধান্য তার এখানে বেশি। এবং নজরুলের মধ্যে আবেগ অনেক বেশি ছিল, উচ্ছ্বাস অনেক বেশি ছিল, সেটা আমরা খুব ভালো করে জানি। এবং নজরুলের যে মার্ক্সীয় তত্ত্ব কখনো কিন্তু ভালোভাবে পাঠ করেননি তিনি। এবং যেহেতু মার্ক্সীয় তত্ত্ব ভালোভাবে আয়ত্ত না করলে সত্যি কমিউনিস্ট হওয়া যায় না, সে কারণে নজরুলকে কমিউনিস্ট বলা যুক্তিগ্রাহ্য নয়, এগুলো কিন্তু সমালোচক কিন্তু বলেছেন। এবং নজরুল তার এই সাহিত্যের উদ্দেশ্য হিসেবে আবার আরেকটি তিনি পত্রতে বলেছেন, নজরুল পত্রাবলীর মধ্যে এটা আছে
15 নম্বর পত্রতে তিনি বলেছেন, নজরুল বলেছেন যে জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব আমি নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে সকলে বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে, এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। অর্থাৎ সবার মধ্যে তিনি বাঁচতে চান, সবার জন্যই তিনি কবিতা লিখেছেন। তিনি খুব বিখ্যাত কবিতা হতে চান না। অর্থাৎ এখানে একটা কথা আছে যে আর্ট ফর আর্ট শেক, আর্ট ফর লাইফ শেক। আর্ট ফর আর্ট শেক অর্থাৎ শিল্পের জন্য শিল্প, আর্ট ফর লাইফ শেক করতে হচ্ছে জীবনের জন্য শিল্প। আমাদের যিনি কবি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু আর্ট ফর লাইফ শেক অর্থাৎ জীবনের জন্য তিনি কাব্য লিখছেন, তিনি শিল্পের জন্য শিল্প তৈরি করার নাই। যেমন বুদ্ধদেব বসু তিনি কিন্তু শিল্পের জন্য শিল্প তৈরি করেছেন, মহিতলাল মজুমদার শিল্পের জন্য শিল্প তৈরি করেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত শিল্পের জন্য শিল্প তৈরি করেছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিছু কিছু জায়গায় শিল্পের জন্য শিল্পী সৃষ্টি করেছেন, কিন্তু জীবনের জন্য শিল্প সৃষ্টি করা আরও কখনই কিছু না, আমরা চাই কখনই খুব যে কম মূল্যের বা কম দাম দেব এরকম কিছু না, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো সর্বহারা কাব্যে তিনি কী বলেছেন যে সেই লাঞ্ছিত এবং ভাগ্যহত সর্বদা জাগ্রত হওয়ার জন্য বলেছেন। এই কবিতার লাইন আছে, আপনারা একটু দেখে নেবেন, আমি পড়ছি না, সময় বেশি চলে যাবে এই জন্য। কৃষাণের গান নিয়ে বলেছেন, দেশাত্মবোধ জাগ্রত হওয়ার মূলমন্ত্র এসে বলেছেন, মোদের উঠান বড় শস্য ছিল হাস্যবরা দেশ, ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনা, এই দস্যু ইংরেজ, দস্যু এসে লাঞ্ছনা নাই শেষ। শ্রমিকের গানে তিনি বলেছেন, ওরে ধ্বংসপথের যাত্রী দল, দর হাতুড়ি তোল কাঁধে শাবল। দেখে এটার মধ্যে এক ধরনের স্লোগান, এক ধরনের বক্তব্য প্রধান। এখানে কিন্তু সেই কাজে এই জীবনানন্দ দাশের কবিতার মধ্যে যে উপমার যে ব্যাপার, চিত্রকল্পের যে বিষয়, গভীর বোধের যে বিষয়, সেই গভীর বোধের কোনো ব্যাপার নেই, সেই চিত্রকল্পের কোনো ব্যাপার নেই, সেই উপমার কোনো ব্যাপার নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে দার্শনিক যে প্রত্যয়, তার মধ্যে যে ভাববাদের যে চিন্তা, তার মধ্যে মিস্টিক যে চেতনা, সুফিবাদের যে বিষয়, বাউল তত্ত্বের যে বিষয়, সব কিছু মিলিয়ে যে দার্শনিক প্রত্যয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আসে, এসব কিছুই নেই। নজরুল যেটা বলছেন ঠিক সেটাই, কালোকে কালো বলছেন, সাদাকে সাদা বলছেন, যা বলছেন ঠিক তাই। এবং মানুষের জন্য তিনি, এই ভারতবর্ষের মানুষের জন্য, মানুষকে তিনি ভালোবাসেন। তিনি চরম মাত্রায় মানবতাবাদী এবং তার মধ্যে মানবতা অনেক বেশি ছিল বলেই তিনি কিন্তু এই মানুষের জন্য বলেছেন। এই ধীবর অর্থাৎ জেলেদের তিনি বলেছেন, আমরা নিচে পড়ে রইব না আর, শুন রে ও ভাই জেলে এবার উঠব রে সব ঠেলে। দেখেন এই সকল শ্রেণী পেশা মানুষদের অন্তজ অস্পৃশ্য যারা নিচুতলার মানুষ, তাদেরকে জাগানোর জন্য তিনি কিন্তু এইসব কবিতা লিখেছেন। তারপরে হচ্ছে ছাত্রদলে গানে বলছেন, আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় মরছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল। অর্থাৎ ওই সময় ছাত্র যারা ছিল তাদেরকে জাগ্রত করার জন্য তিনি কবিতা লিখেছেন। এবং কান্ডারি হুঁশিয়ার আপনারা জানেন যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রেক্ষাপটে বলেছিলেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আছে দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দুরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, বলো কান্ডারি ডুবেছে মানুষ সন্তান মোর মার। আমার মায়ের সন্তান ডুবে গেছে, হিন্দু না মুসলিম সেটা আমার জানার বিষয় নয়। ফরিয়াদ কবিতায় তিনি কিন্তু বিদেশি শত্রুদের হাত থেকে দেশের সম্পদকে রক্ষা করার জন্য সংকল্প তিনি করেছেন। মোটামুটি আজকের ক্লাসটি আপনারা যদি করেন ভালো করে, নজরুল কি এটা আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমার কৈফতে বলেছেন, বর্তমানের কবি আমি, ভবিষ্যতে নবী। আমি ভবিষ্যতে নবী হতে চাই না, ভবিষ্যতে আর 500 বছর 1000 বছর আমার কাব্য টিকে থাকুক, নবীদের মতো আমি মর্যাদায় অধিষ্ঠিত হই, আমি গুরু হই, দেবতা হয়ে যাই, এইরকম আমি চাই না। আমি ভাই বর্তমানের কবি, আমি বর্তমানে মানুষের দুঃখ হাসি ব্যথা দারিদ্র্যর কথা আমি বলতে চাই, আমি দেশকে মুক্ত করতে চাই। আমার কবিতা হলো কি হলো না সেটা আমার জানার বিষয় নয়, আমি আমার কবিতা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, আমার কবিতায় যেন সবাই উজ্জীবিত হয়ে, আমার কবিতা পড়ে যেন সবাই এক হয়ে সেই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই সাম্প্রদায়িক বিভেদকে তারা যেন ধ্বংস করে দেয়, এই অর্থনৈতিক যে অসাম্য আছে সেইটিকে যেন মানুষ ধুলোয় মিশিয়ে দেয়। এই জন্য ভাই আমি কবিতা লিখছি, এটি তিনি আমার কৈফতে কিন্তু বারবার তিনি বলেছেন। এবং আমার কৈফতে বলেছেন যে স্বরাজ বিরোধী মনোভাব তিনি বলছেন, ক্ষুধাতোষ কিছু চাই না স্বরাজ, চাই দুমুঠো ভাত একটু নুন। এসব স্বরাজ দিয়ে কিছু হবে না, এই অটোনমাস দিয়ে কিছু হবে না, এই অসহযোগ আন্দোলন দিয়ে কিছু হবে না, এই লবণ আন্দোলন দিয়ে কিছু হবে না, এই খেলাফত দিয়ে কিছু হবে না। এই আমাদের আসলে
ভাত চায়, আমাদের ছেলেরা বেঁচে থাকতে চায়, তার জন্য চায় স্বাধীনতা। এবং আমার কৈফিয়ত তিনি আবার বলেছেন, আত্মবিসর্জনের কথা বলেছেন, সর্বনাশ কামনা করেছেন। তিনি বলেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার লেখায় তাদের সর্বনাশ। এটা অসাধারণ একটি কবিতা, এবং এই লাইনটুকু যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে, যে যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সেই অত্যাচারিত যারা হয়েছিল, সেই অত্যাচার যারা করেছিল, নিপীড়ন যারা করেছিল, শোষক যারা ছিল, সেই শোষকদের বিরুদ্ধে কিন্তু তিনি এই কবিতাটা লিখেছেন। এবং প্রার্থনা কবিতায় তিনি তার এই চির সুন্দর অবেদ অসংশয়ের কথা তিনি বলেছেন মোটামুটি এখান থেকে জয় জয় বলে। তো কাজী নজরুল ইসলাম এই ছিল মোটামুটি তার সাম্যবাদী চেতনা। আমি অনেক ফাস্ট পড়াচ্ছি কারণ আপনাদের সামনে পরীক্ষা, যতটা সম্ভব দ্রুত পড়ানো যায়। এবং আমাদের নজরুল তার প্রেমের সত্তা, তার প্রেমের সত্তাটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, সেটাও তার দোলন চাপা কাব্য গ্রন্থে তিনি যখন জেলে ছিলেন তখন তিনি এই যে দুলি, তার যে বউ আছে, তার স্ত্রী, সেটাকে স্মরণ করে তিনি লিখেছিলেন এই দোলন চাপা কাব্যগ্রন্থ। এটা কাব্যগ্রন্থ টোটালি একটা প্রেমের কাব্যগ্রন্থ। এবার এটার প্রথম যে কবিতাটা সেটা আবার প্রেমের না, সে প্রথম কবিতার নাম হচ্ছে আসৃষ্টি সুখের উল্লাসে। আসৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ ভুলে গেছি। তো এই কবিতাটি আমার চেষ্টা করলে হয়তো পারবো, মানে মুখে আসছে না। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর যখন নজরুলকে সেই কবিতাটি গীতিনাট্য বসন্ত উৎসর্গ করেছিলেন, তখন তিনি অনেক খুশি হয়েছিলেন। খুশি হয়ে তিনি কিন্তু এটি লিখেছিলেন। এবং এই দোলন চাপা কাব্যগ্রন্থে প্রধান যে কবিতাটা, সেটার নাম হচ্ছে পূজারিণী। তো সেই পূজারিণী তিনি নারীদের কিন্তু এখানে বলেছেন যে এরা দেবী, এরা লোভী, যত প্রেম চায় তত চায় আরও, এরকম একটা কথা তিনি বলেছেন। নারীদেরকে দেবী এবং লোভী বলেছেন। এরা একজনে তৃপ্ত নয়, যাচে বহুজন, এরকম বলেছেন যে একজনে এরা তৃপ্ত নয়, নারীরা একজনে তৃপ্ত নয়, যাচে বহুজন। এইভাবে তার মধ্যে আবেগ অনুভূতি, চরম মাত্রার এখানে আবেগ অনুভূতি উচ্ছ্বাস। এবং এই প্রেমটি হচ্ছে বিরহের প্রেম, এই প্রেমটি হচ্ছে কান্নার প্রেম, এই প্রেমটি হচ্ছে এই টিনএজারদের যে প্রেম আছে আমরা এখন করি, হাত কাটে, তারপরে হচ্ছে এই রক্ত দিয়ে চিঠি লেখে, এইসব নানান যে বিষয়গুলো আছে, অনেকটা ইম্যাচিওর একটি প্রেম আমরা এখানে লক্ষ্য করব। এবং সেই প্রেমের মধ্যে হচ্ছে অশ্রু, বিরহ, আবেগ, অভিমান। এবং সেইখানে আরেকটি কবিতা আছে, যে কবিতার নাম হচ্ছে, আপনারা সবাই এটার নাম থাকবেন, অভিশাপ কবিতা। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপাড়ির সন্ধ্যা তারায় আমার খবর পুঁছবে। এই কবিতাটা হয়তো আমরা শুনে থাকতে পারেন, অভিশাপ কবিতা থেকে সেটি নেওয়া হয়েছে। এইভাবে তিনি এখানকার অবেলার ডাক, চোখের চাতক, পুবের হাওয়া, এই যে কবিতাগুলো আছে, মোটামুটি কয়েকটা কবিতার নাম লেখা আছে। পূজারিণী, বেলা শেষে, পুবের হাওয়া, চোখের চাতক, অবেলার ডাক, অভিশাপ। এই কবিতাগুলোর মধ্যে কি আছে? কান্না, অশ্রু, বিরহ, আবেগ। অর্থাৎ তিনি তার প্রেমিকাকে পেয়েছিলেন, পেয়ে আবার হারিয়ে ফেলেছেন, তখন সেই বিরহটা, সেই কান্নাটা এই দোলন চাপার মধ্যে আছে। দ্বিতীয় কাব্য যেটা প্রেমের, সেটা সিন্ধু হিন্দুল। তিনি যে ম্যাচিওর, তিনি কিন্তু প্রেমের দিক থেকে অনেক বেশি ম্যাচিওর। এবং সেখানে সিন্ধু নামে একটি কবিতা আছে, এবং সেটাই কিন্তু এই কবিতাটার মূল ব্যাপার। সিন্ধু হিন্দুল মূল ব্যাপার। সিন্ধুর সাথে, অর্থাৎ সমুদ্র, সিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের সাথে চন্দ্রের যে মিলন, সেটা একসময় কিন্তু মিলন হয়। তো সেই ব্যাপারটা কিন্তু তিনি দেখিয়েছেন। অর্থাৎ ব্যক্তির সাথে যে প্রকৃতির যে ব্যাপার, ব্যক্তি মনের সাথে প্রকৃতির ব্যাপারটাকে তিনি তুলে ধরেছেন। এবং সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে দারিদ্র। এই কবিতার মধ্যে প্রেমের বিষয়টি নেই, তার দারিদ্র্যের বিষয়টি আছে। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে ধানিয়েছ খ্রিস্টের সম্মান। সে দারিদ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থের পরীক্ষা আসতে পারে? সিন্ধু কাব্যগ্রন্থে কোন কবিতার কাব্যগ্রন্থ সেটা আসতে পারে? সিন্ধু হিন্দুল একটি কি টাইপের কবিতা, একটি প্রেমের কাব্যগ্রন্থ। তারপরে দোলন চাপা কি টাইপের কবিতা, কাব্যগ্রন্থ, একটি প্রেমের কাব্যগ্রন্থ। এবং শেষে তার শেষ পর্যায়ে যেটা আছে প্রেম, সেই চক্রবাকের সাথে বাংলাদেশ খুব জড়িত। চট্টগ্রামে বসে তিনি লিখেছেন, চট্টগ্রামে পাহাড় পর্বত সমুদ্র নানান কিছু দেখে তিনি তার প্রেমটাকে তিনি প্রকৃতির মধ্যে আরও বেশি তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং সেই তার প্রেম তিনি যেন বিশ্ব প্রকৃতির হয়ে গিয়েছেন, তিনি সেই প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরেছেন, সবার মধ্যে তিনি নিজেকে হারিয়ে গেছেন। এইখানে তার মধ্যে উদারতা এবং প্রকৃতির বিষয়টি আরও বেশি প্রকাশিত হয়েছে। তাহলে প্রথমেই ছিল তার এই ম্যাচিওর প্রেম, এই সিন্ধু হিন্দুতে একটু ম্যাচিওর হয়েছেন, এবং শেষে গিয়ে তিনি একেবারে বিশ্বপ্রেমিক, বিশ্ব প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন, সেই চট্টগ্রামে বসে, পাহাড় পর্বতে বসে প্রকৃতির সাথে মিশে গিয়ে। এই হলো মোটামুটি দোলন চাপা, সিন্ধু হিন্দুল এবং চক্রবাক কবিতার মধ্যে তার প্রেমের যে রূপান্তর, সেই রূপান্তরটি আপনারা মোটামুটি জেনে থাকবেন। এবং অন্যান্য তথ্য হিসেবে আমরা যেগুলো জানি,
সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে আমরা রণসঙ্গীত এটা নেওয়া হয়েছে, আপনারা জানেন। মরু ভাস্কর্য হযরত মুহাম্মদের জীবনী ভিত্তিক এটি তার কাব্য। তারপর চিত্তনাম আমরা জানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এর জীবনী ভিত্তিক একটি কাব্যগ্রন্থ, এবং তার কাব্যের সংকলন ছিল সঞ্চিতা। এটি কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন। সেটি 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সেটার মধ্যে 78টি কবিতা আছে এবং 100টি গান আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা উৎসর্গ করা হয়েছিল বললাম। এবং সাত ভাই চম্পা, ঝিঙে ফুল, এগুলো শিশুতোষ কাব্য। সাত ভাই চম্পা, ঝিঙে ফুল, শিশুতোষ কাব্য, এই কথাটা জানবেন। তার অন্যান্য কাব্যগ্রন্থ যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ছায়ানট, ফণিমনসা, জিঞ্জির, পুবের হাওয়া, নির্ঝর, নতুন চাঁদ, এই নজরুলের অন্যান্য কাব্যগ্রন্থ। এই ছিল মোটামুটি নজরুলের যে কাব্যগ্রন্থ আছে সেগুলোর আমি চেষ্টা করেছি। 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার মধ্যে শেষ করার একটা আমার চিন্তা ছিল। আমি এই কবিতাটা, এই কাব্যগ্রন্থটা যদি আমি আরও ডিটেইলে পড়াতাম, আর একটু সময় নিয়ে আস্তে আস্তে বলতাম, আপনাদের বোধগম্য বেশি হতো। কিন্তু আসলে ওইভাবে আপনাদের যেহেতু সময় নেই, যে কারণে আমি ফার্স্ট করেছি। প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটিতে আমি আবারও ফিরে যাচ্ছি। সেই প্রশ্নটি একদম প্রথম স্লাইডটাতে একটু নিয়ে যান। প্রথম স্লাইডটা আমরা বের করার আগে প্রথম প্রশ্নটি ছিল যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কেন? জাতীয় কবি নজরুলকে অনিবার্য কেন তাকে করা হলো? কেন একেবারে একজন মৃত্যু পথযাত্রী 1943 খ্রিস্টাব্দে যিনি, আমি নজরুলের জীবনী টিবনী কিছুই বলি নাই, যে জীবনী টিবনী এগুলো কিছুই বলিনি, নজরুল থেকে যা আসবে কবিতা থেকেই সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো সেই 43 খ্রিস্টাব্দে তিনি হয়ে গেছেন, একেবারেই প্যারালাইজডের মতো হয়ে কথা বলতে পারে না, কিছু করতে পারে না। আপনারা ছবি আছে, ভিডিও আছে, সেগুলো দেখলে আপনারা দেখতে পাবেন নজরুলের। তো এমন একজন যাত্রী, এবং তার তখন বয়স হয়ে গেছে অনেক, বয়স হচ্ছে 70-এর উপরে, তার 73 বছর বয়স। এই লোকটাকে, অসুস্থ লোকটাকে কেন বাংলাদেশে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়ার পরে তাকে করা হলো, জাতীয় কবি করা হলো? কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে করলাম না? কেন মাইকেল মধুসূদনকে করলাম না? কেন জীবনানন্দ দাশকে করলাম না? কেন জসিমউদ্দিনকে আমরা করলাম না? এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখেছিলাম। সেই প্রশ্নটির উত্তরটা আপনারা যে যা পারেন, যা মনে হয় একটু করলে আমি দেখি আপনারা, তারপর আমি বলে দিচ্ছি। আপনারা ফেসবুকের যে মেসেঞ্জার, ফেসবুকের যে আছে সেখানে আপনারা প্রশ্ন করলে আমি এখন পড়বো। হ্যাঁ, আপনারা প্লিজ একটু প্রশ্ন করেন। 5 মিনিট সময় নিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, বা এমন কোনো জায়গা আছে আজকের নজরুলের কবিতা বিষয়ক এমন কোনো জায়গা আছে যে এই জায়গাটা বুঝতে পারছেন? এমন কোনো জায়গা আছে কি আপনাদের? এমন কোনো জায়গা যদি থাকে তাহলে আপনারা একটু প্রশ্ন করুন, আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা। কোনো কমেন্ট কেন আসছে না? আপনারা কমেন্ট করেন। আপনারা একটু কমেন্ট করেন। আমি যে এটা করেছিলাম এটার উত্তরটা আপনারা একটু দেন। একজন স্যার ডিগ্রি থেকে পরে আপনার পিডি মাস্টার্স করে দেওয়া যায়। ডিগ্রি পরে আপনি যখন মাস্টার্স করবেন তারপর আপনি দিতে পারবেন। পথহারা পাখি ইফতি, আপনার বই কবে? আমার বই সব কাজ শেষ, এখন শুধু বিগত সালের প্রশ্ন অ্যাড করার পরে সেটি আমরা বই নিয়ে আসবো দ্রুত সম্ভব। হ্যাঁ, এখন এটা খুব দ্রুত আমাদের এটা নিয়ে আসতে হবে, না আসলে নয়, আনতেই হবে। আচ্ছা, এটার উত্তর আপনারা মনে কেউ দিচ্ছেন না যে নজরুল কেন আমাদের জাতীয় কবি? আগ্রহী নই। অ্যাপে কি উত্তর দিয়েছে? অ্যাপে উত্তর দিয়েছেন পিডিএফ। অ্যাপে বলছেন বাংলাদেশ সাধারণত তার লেখনী, গ্রাজুয়েশন, ভূমিকা প্রত্যয় করে। অসাধারণ চিন্তা চেতনার জন্য। একজন বলছেন অসাধারণ চিন্তা চেতনার জন্য। সবারই অসাধারণ চিন্তা চেতনা। অসাধারণ বলেই তো তিনি কবি। যে সাধারণ চিন্তা হলে তিনি আর কবি হতেন না। সব কবি অসাধারণ চিন্তার। তারপরেও তিনি কেন তিনি জাতীয় কবি, সে বিষয়টি আমরা একটু দেখি কি বলেছেন। বাংলাদেশের অসাম্প্রদায়িক, একজন বলেছেন অসাম্প্রদায়িক, স্যার জানানি। সুমাইয়া ইসলাম বলেছেন জানানি। একটু চেষ্টা করে দেখুন। আচ্ছা, আমি আর কালক্ষেপণ না করি, একটু জিনিস দেখেন। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের মানুষ যারা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সকল নির্বিশেষে তিনি
ধনী গরিব এবং আমাদের মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, মোটে মজুর, সাধারণ মানুষ, শ্রমিক, অর্থাৎ সবার দেশ হচ্ছে এই বাংলাদেশ। হিন্দুর দেশ, মুসলিমের দেশ, খ্রিস্টানের দেশ, সকল মানুষের দেশ হচ্ছে বাংলাদেশ। রবীন্দ্রনাথ নজরুল একমাত্র কবি যার কবিতার মধ্যে সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য যার মধ্যে একেবারেই নেই, একেবারে সবার কবি হচ্ছেন